শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রমিত বাংলা পাঠশালা চ্যানেলের পক্ষ থেকে আজকের ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। যথারীতি আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ লুৎফর রহমান। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সংলাপ রচনা নিয়ে কথা বলছিলাম। গত ক্লাসে আমরা বিভিন্ন ধরনের সংলাপ সম্পর্কে আলোচনা করেছি। আজকের ক্লাসে সেই ধারাবাহিকতায় আমরা সংলাপের পরবর্তী বিষয় নিয়ে কথা বলবো। অর্থাৎ আজকের ক্লাসে আমরা আলোচনা করব সংলাপের গঠন কৌশল এবং সংলাপের গুণাবলী কি, সংলাপ কিভাবে রচনা করতে হয়, সংলাপ রচনা করতে কি কি বিষয় আমাদের খেয়াল রাখতে হয়, এই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাস আমরা আলোচনা করব। প্রথমেই একজন আদর্শ সংলাপ রচনাকারীর গুণাবলী নিয়ে আমরা কথা বলবো। আমরা এটিকে গুণাবলী ১ অর্থাৎ এই স্লাইডে আমরা ৪টি গুণাবলী উল্লেখ করব। প্রথমটি হচ্ছে কথা বলার কৌশল আয়ত্তকরণ, অর্থাৎ যিনি সংলাপ রচনা করবেন, সংলাপ বলবেন, তার কথা বলার একটা কৌশল আয়ত্তকরণ করতে হবে। এর কারণ হচ্ছে আপনি কথা বলে মানুষকে আকৃষ্ট করার যে যোগ্যতা সেটি আগে অর্জন করে নিতে হবে। কিভাবে কথা বললে মানুষ আপনার কথা শুনতে চাইবে সেই বিষয়টি আগে আপনাকে রপ্ত করে নিতে হবে। এরপরে সংলাপ রচনার জন্য সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে চরিত্র চিত্রণ দক্ষতা। অর্থাৎ সংলাপ প্রদান করবেন যারা, তারা হচ্ছেন চরিত্র, তাদের চরিত্র বলা হয়। এই চরিত্র কিভাবে আপনি চিত্রণ করবেন, চরিত্রের কিভাবে আপনি চরিত্রকে আনবেন, সেই দক্ষতাটা আপনাকে অর্জন করতে হবে। অর্থাৎ আমরা এই বিষয়টিকে এভাবে যদি ব্যাখ্যা করি যে বিষয়ের উপর ভিত্তি করে মূলত সংলাপের চরিত্রগুলো আনয়ন করতে হয়। এখানে যদি এমন হয় যে গ্রামের কৃষকদের কোনো সংলাপ, অর্থাৎ দুজন কৃষক একে অপরের সাথে কথা বলছেন, সেই কথাগুলোর মধ্যে আমরা যদি খুব বেশি কালচারাল যে বিষয়গুলো থাকে সেগুলো যদি এনে দেই, যেমন তার মুখ দিয়ে যদি আমরা বেশ ইংরেজি শব্দ বা বিদেশি শব্দের পরিবেশন করি, তাহলে কিন্তু সংলাপটি প্রাণবন্ত হবে না। কারণ আমরা জানি যে কৃষক সম্প্রদায়ের মানুষগুলো যে ভাষায় কথা বলতে পছন্দ করে এবং তাদের দৈনন্দিন জীবনের যে ভাষা এবং তাদের পেশার সাথে যেসব শব্দ চয়ন মিলে যায়, সাদৃশ্য হয়, সেই সব বিষয়ই কিন্তু সেখানে উল্লেখ করতে হবে। আবার যখন আমরা একজন শিক্ষক বা একজন ছাত্রের কথা শুনবো, তখন তাদের কথার মধ্যেও কিন্তু আলাদা কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। এভাবেই সাধারণত সংলাপ রচনা করার সময় চরিত্র নির্বাচন করতে হয়। এরপরে তৃতীয় যে বিষয়টি আমরা কথা বলবো সেটি হচ্ছে সংলাপে গতিশীলতা আনয়ন। অর্থাৎ সংলাপকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, কথার পিঠে কথা বলে সংলাপকে যে গতিশীল করা, এই দক্ষতাটা একজন আদর্শ সংলাপ রচনাকারীর মধ্যে থাকতে হয়। পরবর্তীতে আরেকটি তথ্য আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে উপযুক্ত তথ্য পরিবেশন ক্ষমতা। অর্থাৎ যে বিষয়ের উপর আমি সংলাপ রচনা করছি সেই বিষয়ে পর্যাপ্ত তথ্য বা প্রয়োজনীয় তথ্যগুলো কিন্তু আমার আগের থেকে জানা থাকতে হবে এবং সেই তথ্যগুলো এই সংলাপের মধ্যে সন্নিবেশিত করতে হবে, নাহলে সংলাপ প্রাণবন্ত হবে না। আমরা আরো কিছু সংলাপের আদর্শ সংলাপ রচনাকারীর গুণাবলী সম্পর্কে জানবো। এখানে দুটো গুণাবলী আমরা উল্লেখ করেছি, দেখুন। ১, যুক্তি খণ্ডনের মাধ্যমে সংলাপকে দ্বন্দ্বময় করে তোলা। এই বিষয়টি সাধারণত দ্বন্দ্বময় যে সংলাপ আমরা বিগত ক্লাসে আলোচনা করেছি, সেই দ্বন্দ্বময় সংলাপের ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য। অর্থাৎ দ্বন্দ্বময় সংলাপে যুক্তি খণ্ডন একটা প্রক্রিয়া থাকতে হয়। যেমন একজন সংলাপকারী যে কথাটা বলছেন, যে যুক্তিটা তুলে ধরছেন, পরবর্তী সংলাপকারী এসে সেই যুক্তিটাকে কিভাবে খণ্ডন করে তার নিজের মত প্রতিষ্ঠা করা যায় সেই বিষয়টি তিনি যুক্তি খণ্ডনের মাধ্যমে প্রমাণ করবার বা প্রমাণিত করবার চেষ্টা করবেন। এটি মূলত যুক্তি খণ্ডন প্রক্রিয়া বা যুক্তি খণ্ডন মাধ্যম বলা হয়। এবং আরেকটি গুণাবলীর কথা আমরা বলবো এখানে, সেটি হচ্ছে রহস্যময়তার মাধ্যমে সংলাপকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।
অর্থাৎ সংলাপ রচনায় এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা যে বিষয়টি নিয়ে আহ, ভাব বিনিময় করতে চাচ্ছি সংলাপ রচনাকারীদের সাথে, সেই বিষয়টির মূল বিষয়টাকে সামনে রেখে আমাদের কিন্তু একটা রহস্য সৃষ্টি করা ভালো। এতে করে দেখা যায় যে সংলাপের প্রতি মানুষের আকর্ষণটা সৃষ্টি হয়, যে পরবর্তী সময়ে সংলাপকারী কি বলতে চাচ্ছেন। যেমন ধরুন আমরা আহ, আমাদের সুফিয়া কামাল রচিত আহ তাহারই পরে মনে যে কবিতাটি রয়েছে, সেই কবিতাটি যখন আমরা পড়ি তখন কিন্তু আমরা একটা রহস্যময়তার গন্ধ পাই। অর্থাৎ সংলাপটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে যে কোন এক ভক্ত কবিকে জিজ্ঞেস করছেন, হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়। তখন কবিও কিন্তু তার মধ্য থেকে নানান ধরনের কথা বলছেন। কখনো বলছেন যে দক্ষিণ দুয়ার গেছে খুঁড়ি, বাতাবির উপর ফুল ফুটেছে কি আমের মুকুল। এভাবে সংলাপ তিনি দিয়ে যাচ্ছেন একের পরে এক। কিন্তু আসল যে কারণে তিনি বসন্তকে বরণ করছেন না, সে বিষয়টি কিন্তু তখনও বলছেন না। ফলে আমাদের এই কবিতাটি পড়তে গিয়ে এবং এই কবি এবং ভক্তের মধ্যে যে সংলাপ, সেই সংলাপটি বারবার পড়তে গিয়ে আমাদের মধ্যেও কিন্তু একটা কৌতূহল সৃষ্টি হয় যে এরপরে কি আছে, এরপরে কি আছে। এবং শেষে আমরা দেখতে পাই যে কবির স্বামী মারা গেছেন, সেই কারণে তার মনের যে ব্যথা, মনের যে কষ্ট, সেই কারণে মূলত তিনি নতুনকে বা বসন্তকে বরণ করে নিতে পারছেন না। তাহলে এই যে একটা রহস্যময়তা, এই রহস্যময়তাটা রেখে ঠিক রেখে আমাদের গল্পটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। এক্ষেত্রে আমরা আরেকটা উদাহরণ যদি দেই, সেটি বলাইচাঁদ মুখোপাধ্যায়ের বনফুল ছোট গল্প। সেই ছোট গল্পটি যদি আপনারা পড়েন তাহলে দেখবেন যে খুব ছোট একটি ছোট গল্প, মাত্র ৮ থেকে ১০ লাইনে সমাপ্ত একটি গল্প। এই গল্পের শুরুটা হয়েছে একটা নিম গাছকে কেন্দ্র করে, এবং সেখানে দেখা যাচ্ছে কেউ নিম গাছের ছাল ছাড়িয়ে নিচ্ছে, কেউ পাতাটা নিয়ে সেদ্ধ করে খাচ্ছে। এই যে বিষয়টা, তাতে আমাদের প্রথম দিকে মনে হয়েছিল যে এই গল্পটি বোধহয় নিম গাছকে কেন্দ্র করে। কিন্তু এই গল্পের একেবারে শেষে গিয়ে আমরা দেখলাম যে ওই বাড়ির, অর্থাৎ নিম গাছটি যে বাড়িতে অবস্থান করছে, সেই বাড়ির যিনি গৃহকর্ত্রী, তার জীবনের যে ট্র্যাজেডি, তার জীবনের যে ত্যাগ, সেই ত্যাগটাকেই মূলত নিম গাছের সাথে রূপক অর্থে নিয়ে আহ আহ, বনফুল নিম গাছ গল্পটি রচনা করেছেন। তাহলে এই যে নিম গাছ গল্পে একদম শেষে গিয়ে আমরা দেখতে পেলাম যে এটি মূলত নিম গাছকে লক্ষ্য করে লেখা নয়, এটি মূলত ওই বাড়ির যে গৃহকর্ত্রী তাকে লক্ষ্য করেই, বা তার জীবন বৃত্তান্ত, বা তার জীবনের যে ত্যাগ, তিনি একজন নারী হিসেবে তার যে সংসারের প্রতি দায়িত্ব এবং কর্তব্য, এই বিষয়গুলোই কিন্তু তুলে ধরা লেখক বনফুলের মূল উদ্দেশ্য ছিল। কিন্তু সেই বিষয়টি জানবার জন্য আমাদের কিন্তু গল্পের একেবারে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়। এই যে একটা রহস্যময়তার মধ্য দিয়ে গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটি কিন্তু একজন আদর্শ সংলাপ রচনাকারীর খুব উল্লেখযোগ্য একটি গুণাবলী। আরো কিছু গুণাবলী আমরা দেখবো এখানে। ৬ নম্বরে যে গুণাবলীর কথা আমরা বলছি, সেটি হচ্ছে সংলাপে নাটকীয়তা আনা। কেননা আমরা কিন্তু বলেই নিয়েছি যে সংলাপটা হচ্ছে নাটক নির্ভর সাহিত্য। সংলাপ গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধেও থাকতে পারে, কিন্তু সংলাপটা মূলত কিন্তু নাট্যধর্মী একটি সাহিত্য রচনা। ফলে এই সংলাপ রচনার সময় আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে এই সংলাপের মধ্য দিয়ে আমরা একটা নাটকীয়তা আনবার চেষ্টা করব। এরপরে আরেকটি গুণাবলী আমরা বলছি এখানে, সংলাপ আকর্ষণীয়ভাবে শুরু করা এবং সফল সমাপ্তির দিকে একে এগিয়ে নিয়ে যাওয়া, যেটি ছোট গল্পের একটি প্রধান বৈশিষ্ট্য। সেই ছোট গল্পের প্রধান বৈশিষ্ট্যটি এখানে আমরা উল্লেখ করছি যে সংলাপকেও আকর্ষণীয়ভাবে শুরু করতে হবে, এমনভাবে শুরু করতে হবে যেন দর্শক সংলাপটি শুনতে প্রস্তুত হন, এবং সংলাপটিকে একটা সফল সমাপ্তির দিকে নিয়ে যেতে হবে। এটা খেয়াল রাখতে হবে যে আমরা পাঠ্যসূচিভুক্ত যে সংলাপটি রচনা করব, সেখানে কিন্তু একটা সুন্দর সমাপনী বা সুন্দর সমাপ্তির দিকে আমাদেরকে কিন্তু সংলাপকে নিয়ে যেতে হবে। এবারে আমরা পাঠ্যসূচি অনুযায়ী যে একটি আদর্শ সংলাপ রচনা করতে হবে, সেটি কিভাবে করতে হবে তার কিছু বৈশিষ্ট্য সমূহ এখানে উল্লেখ করব। প্রথমে যে বৈশিষ্ট্যের কথা বলছি সেটি হচ্ছে সংলাপের ভাষা হবে সহজ, সরল ও স্পষ্ট। অর্থাৎ আমরা পাঠ্যসূচিভুক্ত সংলাপের কথা বলছি,
এবং আপনারা খেয়াল করেছেন আমরা বিগত ক্লাসে সংলাপের বিভিন্ন ধরনের কথা বলেছি। কোনোটাকে বলেছি পরিপূরক সংলাপ, কোনোটাকে বলেছি বর্ণনাত্মক বা বিবরণধর্মী সংলাপ, কোনোটাকে বলেছি কাব্যধর্মী সংলাপ। এই যে নানান ধরনের সংলাপ রয়েছে এর মধ্যে পাঠ্যসূচি অনুযায়ী আমাদের যে সংলাপটি রচনা করতে হয় সেটি সাধারণত দ্বন্দ্বময় সংলাপের ধরনের হয়ে থাকে এবং এই ধরনের সংলাপ যদি আপনি রচনা করতে চান তাহলে কিন্তু সেই সংলাপের ভাষাটা হবে সহজ, সরল এবং স্পষ্ট। এবং আরেকটি ব্যাপার এখানে খেয়াল রাখতে হবে, যদিও আমরা বলছি সংলাপ একটি সাহিত্য বা সাহিত্যধর্মী রচনা, তারপরে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমরা যেহেতু পাঠ্যসূচিভুক্ত সংলাপ রচনা করছি সেখানে কিন্তু সাহিত্য থাকলেও আমাদের কিন্তু ব্যাকরণটাকে এই এই জায়গায় খেয়াল রাখতে হবে যে ব্যাকরণের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে একটি সংলাপ রচনা করার যে গঠন কৌশল রয়েছে, একটা সংলাপের যে ব্যাকরণিক বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটি কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। আর ব্যাকরণিক বৈশিষ্ট্যের মূল কথাটাই হচ্ছে এর ভাষাটা হতে হবে সহজ, সরল এবং স্পষ্ট। অর্থাৎ আমি যে সংলাপটি রচনা করব তার ভাষা এমন ভাবে আমি তৈরি করব না যেটি পাঠকের পড়তে সমস্যা হয় বা পাঠকের বুঝতে সমস্যা হয়। অপেক্ষাকৃত সহজ, সরল এবং স্পষ্ট শব্দ দিয়ে সংলাপের ভাষা নির্মাণ করতে হয়। এরপরে খুব গুরুত্বপূর্ণ একটি সংলাপের বৈশিষ্ট্যের কথা আমরা বলবো, সেটি হচ্ছে চরিত্রের ধরন অনুযায়ী সংলাপকারীর মুখের ভাষা নির্ধারণ করতে হবে। যেটি আমরা কিছুক্ষণ আগেও বলেছি যে একজন কৃষকের মুখে তার চরিত্রের ধরন অনুযায়ী আমাদেরকে সংলাপটি দিতে হবে। একজন শিক্ষকের মুখে তার মতো করে, একজন ব্যবসায়ীর মুখে তার মতো করে এবং সমাজের অন্য শ্রেণী পেশার মানুষে যারা আছেন যাদের যে ভাষায় কথা বলেন বা যে তাদের কথার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকে যেটিকে আমরা ভাষার পরিভাষায় বলি যে সামাজিক উপভাষা, সেই সামাজিক উপভাষাটি কিন্তু এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং সেই অনুযায়ী সংলাপ রচনা করতে হবে। এখানে আরো কয়েকটি বৈশিষ্ট্যের কথা আমরা বলবো। গ নম্বর যে বৈশিষ্ট্যের কথা বলছি সেটি হচ্ছে সংলাপ অযথা দীর্ঘ না করে যথাসম্ভব সংক্ষিপ্ত আকারে রচনা করতে হবে। আমি কিন্তু বারবার একটা কথা বলার চেষ্টা করছি, সেটি হচ্ছে আমরা এখানে যে সংলাপটি রচনা করব সেটি কিন্তু পাঠ্যসূচি অনুযায়ী এবং পাঠ্যসূচি অনুযায়ী সংলাপ রচনার যে ব্যাকরণ সেটি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং সেই ব্যাকরণ আমাদেরকে জানিয়ে দিয়েছে যে পাঠ্যসূচিযুক্ত সংলাপকে খুব বেশি দীর্ঘ করবার কোনো সুযোগ নেই। এটিকে যথাসম্ভব সংক্ষিপ্ত আকারে রচনা করতে হবে এবং এটি অনেকটা দ্বন্দ্বময় সংলাপের মতো হবে বলে এখানে সংলাপ রচনাকারী যারা থাকবেন, সংলাপ যারা প্রদান করবেন তাদের কথাগুলো কিন্তু সংক্ষিপ্ত আকারে তৈরি করতে হবে। এরপরে সংলাপে প্রত্যেক চরিত্রের সমান সমান ডায়ালগ থাকবে। আসলে সমান সমান ডায়ালগ থাকবে কথাটিকে আমরা এভাবে বলছি ঠিক, কিন্তু সমান সমান ঠিক আমরা সব ক্ষেত্রে নির্ধারণ করতে পারবো না। সেক্ষেত্রে দেখা যাবে যে সংলাপ রচনাকারীর যিনি প্রদান করছেন সেই যে দুজন ব্যক্তি বা দুজন বা দুইয়ের অধিক মানুষের সাথে যে সংলাপটি রচিত হবে সেখানে এমন যেন না হয় যে একজন সংলাপকারী খুব বেশি কথা বলছেন আর একজন সংলাপকারী খুব কম কথা বলছেন। তারপরেও বলছি যে চরিত্রের ধরন অনুযায়ী কিন্তু অনেক সময় দেখা যায় যে একজন সংলাপকারী প্রশ্ন করছেন আর একজন সংলাপকারী উত্তর দিচ্ছেন। তাহলে যিনি প্রশ্ন করছেন তার সংলাপটা কিন্তু একটু আকারে ছোট হবে এবং যিনি প্রশ্নের উত্তরটি দিচ্ছেন তার সংলাপ কিন্তু আকারে একটু বড় হবে। এবং তারপরে আমাদের মনে রাখতে হবে যে কথার পিছে কথা বললেই সংলাপ কিন্তু সরস এবং প্রাণবন্ত হয়। এইটিকে আমরা যে দ্বন্দ্ব সংলাপের ক্ষেত্রে বলেছিলাম যে সংলাপ হবে কাটা কাটা ধরনের। সংলাপে সংলাপকারীরা সমান সমান বাক্য চয়ন করবেন এবং একজনের কথার সাথে আরেকজনের কথার পাল্টা প্রশ্ন, প্রশ্ন উত্তর এরকম ভাবে এই সংলাপ সামনের দিকে এগিয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ সংলাপ রচনার যে গুণাবলী এবং আদর্শ সংলাপের যে বৈশিষ্ট্য সমূহ সেই বিষয়গুলো নিয়ে কথা বললাম। পরবর্তী ক্লাসে আমরা একটি নমুনা সংলাপ দেখার চেষ্টা করব, যে সংলাপের মধ্য দিয়ে আমরা বুঝতে পারবো যে আমাদের পাঠ্যসূচিভুক্ত সংলাপটি কিভাবে রচনা করতে হয়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন সেই প্রত্যাশায় আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।